আজ থেকে একটা নতুন পর্ব শুরু করছি মহাপ্রস্থানের পথে, অর্থাৎ চার ধাম নিয়ে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, গোমুখ, এই 4 থেকে 5টা স্থান নিয়ে আলোচনা করব। তাদের ভিডিও ক্লিপিং আপনাদের দেখাবো। কলকাতা থেকে কিভাবে যাবেন, ট্রেনে অথবা প্লেনে কি করে যাবেন, হরিদ্বারে থাকবেন কোথায়, হরিদ্বার থেকে কিভাবে যাবেন, কেদারনাথ, বদ্রীনাথ বা যমুনোত্রী বা গঙ্গোত্রী গোমুখ কীভাবে যাবেন, কি করে পারমিট জোগাড় করবেন গোমুখ যাওয়ার, কোথা থেকে অনলাইনে বা এমনি অফলাইনে। আর এই সামনে সিজন আসছে, পুজোর সিজন আসছে, অনেকেই যাবে পুজোর সিজনে। এছাড়া মে জুন মাসে তো আছেই। এখান থেকে কোন ট্রেনে কটা ট্রেন চলে, কি কি ট্রেন চলে, এবং প্লেনে গেলে কোন এয়ারপোর্টে নামলে কাছে হবে, ওখান থেকে আপনি হরিদ্বারে আসবেন কীভাবে, বা হরিদ্বার থেকে ওই এয়ারপোর্ট থেকে অ্যাকচুয়ালি দেরাদুন থেকে কীভাবে সরাসরি আপনি যমুনোত্রী বা গঙ্গোত্রী যাবেন, অথবা কেদারনাথ, বদ্রীনাথ যাবেন। এই পুরো বিষয়টা নিয়ে একটা আলোচনা করব। অনেকগুলো পার্ট হবে ভিডিওর, কারণ আমি তো বেশি বড় বড় পার্ট তো দিতে পারবো না, এমনি লোকে দেখতে চায় না, ছোটো পার্টই দেখতে চায় না। মানে এখন ওই শর্ট ভিডিও এসে যাওয়ার পর লোকের আর অত ধৈর্য নেই। তবু দিচ্ছি, অনেকেই কেদারনাথ, বদ্রীনাথ এই চারধাম নিয়ে অনেকেই জানতে চায়। তো বাঙালিদের ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে, বেস্ট হবে যাওয়াটা পুজোর আগে। ওই সময়টা সিজন খুব ভালো থাকে, মানে ওয়েদার খুবই ভালো থাকে। আর মে জুন মাসটা কি হয় কি, সারা ভারতবর্ষের লোক এই কেদার, বদ্রী, গঙ্গোত্রীতে লোক আসে, প্রচণ্ড ভিড় হয়ে যায়, জায়গা পাওয়া যায় না, হোটেলের দাম বেশি হয়ে যায়। তারপরে আগের বার তো স্ট্যাম্পেড হয়ে গেছিলো, এবার তো এখনই যা গরম পড়েছে, বাপরে বাপ। আমি যে ভিডিওটা আমি আপনাকে দেখাবো, সবাই তো সাধারণত ট্রেনেই দেখা, হাওড়া থেকে ট্রেনে যাচ্ছে, কোন ট্রেনে যাচ্ছে, হরিদ্বার হয়ে যাচ্ছে, সাধারণত কেউ প্লেনে দেখায় না। তা আমি ওই প্লেনে করে দেখাও, প্লেনে হাওড়া কলকাতা থেকে কীভাবে প্লেনে যাবেন, কীভাবে যাবেন, সে প্লেন নিয়ে সম্বন্ধে দেখাবো। হ্যাঁ, যেটা বলছিলাম, এই চার ধাম যদি একসাথে আপনি ট্যুর করতে যান, খুব হ্যাকটিক ট্যুর হয়ে যায়। এই যমুনোত্রী যাও, যমুনা থেকে ফিরেই আবার গঙ্গোত্রী যাও, গঙ্গোত্রী থেকে ফিরেই আবার কেদারনাথ যাও, কেদারনাথ থেকে বদ্রীনাথ যাও, আবার হরিদ্বারে আসো, করলেই হয়। সবাই অনেকেই করছে চারধাম। তো আমি বলবো আমার ইয়েতে প্রথমে আপনি কেদার, বদ্রীনাথ করুন, আবার অন্য সময় যমুনোত্রী, গঙ্গোত্রী করুন। গঙ্গোত্রী থেকে ইচ্ছে করলে আপনি গোমুখ ঘুরে আসতে পারেন। গোমুখ যাওয়াটা হাতি ঘোড়ায় কোনো ব্যাপার না, আমসত্ত্ব খেতে খেতে আপনি গোমুখ ঘুরে আসতে পারেন। তো সে অসাধারণ সৌন্দর্য। আমি যেটা দেখাও ফার্স্ট পার্টে, কেদারনাথ, বদ্রীনাথ কি করে যাবেন, কোথায় থাকবেন, কীরকম খরচা হতে পারে। দেখুন, একটা ট্যুরে অনেক কম খরচাও করা যায়, আবার বেশি খরচা করা যায়, মিডিল ক্লাসের খরচাও করা যায়। তো যাই হোক, আমি এটা যেটা করবো সেটা মিডিল ক্লাসের মতন করে আপনার ডেসক্রিপশানটা দেবো। আমি পুরোটাই ভিডিওটা দেখাবো এয়ারপোর্ট থেকে, কলকাতা এয়ারপোর্ট থেকে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে দমদম এয়ারপোর্ট থেকে আমি দেখাবো। ট্রেনের সময়গুলো আমি দিয়ে দেবো। ট্রেনের তো সকলেই জানেন, মোটামুটি ট্রেনটা হাওড়া থেকে ম্যাক্সিমামে ব্লগিংয়ে পেয়ে যাবেন। দেরাদুন এয়ারপোর্ট থেকে ভাবুন, আপনি কলকাতা থেকে দেরাদুন পৌঁছে গেলেন, দেরাদুন এয়ারপোর্ট থেকে আপনি হরিদ্বারে শেয়ার গাড়ি, এমনি ভাড়ার গাড়ি প্রচুর পেয়ে যাবেন। হরিদ্বারে এসে একটা দিন থেকে পরের দিন আপনি গাড়ি করে সোজা কেদারনাথ, বদ্রীনাথ চলে যেতে পারেন। মানে কেদারনাথ একবার পৌঁছাতে পারবেন না, ফার্স্টে আপনাকে সীতাপুরে অথবা সোনপুরে পৌঁছাতে হবে। সেখানে একটা রাত্রি থেকে তার পরের দিন আপনি গৌরীকুণ্ড হয়ে ঘোড়ায় বা হেঁটে বা ডুলিতে যাতেই করে যান, আর যদি হেলিকপ্টারে যান তাহলে আগে আপনি ফাটা বা শিরসি থেকে হেলিকপ্টারে যেতে পারেন। আর অনেকেই গিয়ে গৌরীকুণ্ডে থাকতে চায়, কিন্তু গৌরীকুণ্ডের অ্যাকোমোডেশন ভালো না, আগে যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। গাড়োয়াল বিকাশ মণ্ডল নিগমের ট্যুরিস্ট লজ আছে, প্রাইভেট কিছু হোটেল আছে। তার চেয়ে বেটার হবে আপনার থাকাটা সীতাপুরে। সীতাপুর নতুন গড়ে উঠছে, খুব ভালো, সীতাপুরে ভালো ভালো হোটেল আছে, বা সোনপুরে আগে। এটা হরিদ্বার থেকে পরের দিন সকালবেলা আপনি যেতে পারেন। যদি আপনি বাসে যেতে চান, সেক্ষেত্রে আপনি হরিদ্বার স্টেশনটি উল্টো দিকে বাস স্ট্যান্ড আছে, আগের দিন রাতে গিয়ে টিকিট কেটে রাখুন। ভোরবেলা বাস ছেড়ে দেয় সোনপুরাগের বাস, আপনি ইজিলি ওই বাসে করে যেতে পারেন, তাতে খরচা অনেক কম হবে। আর যদি গাড়ি বুক করে যান তো সেটা তো
ব্যক্তিগত ব্যাপার, কোনো অসুবিধা নেই। আপনি গেছে রুদ্রপ্রয়াগ হয়ে আপনি চলে যান। রুদ্রপ্রয়াগ থেকে দুটো রাস্তা চলে, একটা রাস্তা চলে যাচ্ছে যোশীমঠে বদ্রীনাথ, আর একটা রাস্তা কেদারনাথ। কলকাতা থেকে যদি সরাসরি আপনি প্লেনে যেতে চান দেরাদুনে, সেক্ষেত্রে খুব ভালো একটা ফ্লাইট আছে ইন্ডিগোর, যেটা দমদম থেকে মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সকাল 8:50 ছাড়ে। 2.5 ঘন্টা জার্নি করে 11:20 আপনি দেরাদুন পৌঁছে যাচ্ছেন। খুব ভালো, মাত্র 2.5 ঘন্টা জার্নিতে। আর ভাড়াও এমন কিছু না, আগে থেকে কাটলে 5,700 টাকা, 5,600, 700, 5,800-র মধ্যে আপনি পেয়ে যাবেন। ওখান থেকে আপনি বেরিয়ে সোজা গাড়ি নিয়ে আপনি সোজা চলে যান ঋষিকেশ হয়ে রুদ্রপ্রয়াগ হয়ে একেবারে সীতাপুর, ওখানটা গিয়ে নাইট স্টে করুন। তারপরের দিন আপনি কেদারনাথ পৌঁছে যান। কেদারনাথ পৌঁছে একটা রাত্রি কেদারনাথ থাকুন। ইচ্ছে করলে 2 রাত্রি থাকতে পারেন, 2 রাত্রি থাকলে আরও ভালো। কোনো ধর্মস্থানে 2 রাত্রি থাকাটাই উচিত। যাই সাধারণত কেদারনাথে কেউ থাকতে চায় না, তবে আমি বলবো 2 রাত্রি থাকাটা ভালো। ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন, ভালোভাবে দেখতে পারবেন, প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করতে পারবেন, ভালোভাবে পুজো দিতে পারবেন। একদিন হলে তো তাড়া থাকে, দেখে আপনি নেমে আসুন, হেঁটে নেমে আসুন, গিয়ে ঘোড়ায় করে নেমে আসুন, যাতেই করে নেমে আসুন। নেমে এসে আপনি গৌরীকুণ্ডে নেমে এসে ওখান থেকে আবার লোকাল গাড়ি করে আপনি নামতে আপনার সন্ধে হয়ে যাবে। নেমে আপনি চলে যান সীতাপুরে থাকুন বা সোনপাড়ি, যেখানে ইচ্ছে থাকুন। পরের দিন সকালবেলা আপনি ইচ্ছে করলে ত্রিযোগী নারায়ণটাকে দর্শন করে নিতে পারেন। ত্রিযোগী নারায়ণ দর্শন করে সোজা চলে যান বদ্রীনাথ। যদি বদ্রীনাথ যেতে চান তাহলে সকাল সকাল বেরিয়ে যান, উখিমঠ হয়ে, চোপতা হয়ে, একবার যোশীমঠ হয়ে, চামলি হয়ে, যোশীমঠ হয়ে বদ্রীনাথে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে বলবো আপনি ত্রিযোগী নারায়ণ দেখে টেকে আরামসে ঘুরে টুরে নিয়ে উখিমঠে এসে রাত্রে থাকুন। খুব ভালো জায়গা উখিমঠে থাকুন। উখিমঠে ওঙ্কারেশ্বর মন্দির আছে, যেখানে কেদারনাথকে রাখা হয় শীতকালীন আবাস। শুধু কেদারনাথের না, গড়ওয়ালের বহু জায়গা মন্দিরে তাদের দেবতাদের নিয়ে এসে এই ওঙ্কারেশ্বর মন্দিরে রাখা হয়। যেটা বলছিলাম, আপনি উখিমঠ থেকে বেরিয়ে চোপতা হয়ে আপনি চলে যান বদ্রীনাথ। চোপতা থেকে একটা রাস্তা বাঁদিকে চলে গেছে তুঙ্গনাথে। এই যাত্রা তুঙ্গনাথ গেলে আপনার দেরি হয়ে যাবে, তুঙ্গনাথ দরকার নেই। আর যদি যেতে চান আরামসে যেতে পারেন, আপনি চোপতাটা একটা রাত্রি থেকে তুঙ্গনাথ ঘুরে আসতে পারেন। ওই দিনে গিয়ে ওই দিনে ফিরে আসতে পারেন। এবার আপনি চামলি যোশীমঠ হয়ে বদ্রীনাথ পৌঁছে যান। এবার বদ্রীনাথে 2 দিন থাকুন। 2 দিন থেকে মানা গ্রাম দেখুন। তারপরের দিন সকালবেলা ইচ্ছে করলে ভোর বেরিয়ে ডাইরেক্ট আপনি হরিদ্বারে চলে আসতে পারেন। আর যদি বলেন না আমি আমার সাথে সময় আছে, আর জায়গায় থাকবো, তাহলে আপনি শ্রীনগরে থাকতে পারেন, রুদ্রপ্রয়াগে থাকতে পারেন। থেকে জায়গাগুলোকে এক্সপ্লোর করে দেখে আপনি হরিদ্বারে আসতে পারেন। আর যদি প্লেনে আসতে চান সোজা দেরাদুনে পৌঁছে যান। দেরাদুনে পৌঁছে ফ্লাইট ধরে চলে আসুন। যদি ট্রেনে আসেন কলকাতা থেকে, সেক্ষেত্রে 3টি ট্রেন আছে: উপাসনা এক্সপ্রেস, দুন এক্সপ্রেস ও কুম্ভ এক্সপ্রেস। উপাসনা আর কুম্ভ এক্সপ্রেস 1 রাত্রি জার্নি, এখান থেকে ছাড়বে দুপুরবেলা, আপনি পরের দিন বিকালবেলার দিকে পৌঁছে যাবেন। আর দুন হলে 2 রাত্রি আপনাকে জার্নি করতে হবে, সকালবেলা পৌঁছাবেন। এছাড়া হরিদ্বার যাওয়ার আরও অনেকগুলি রাস্তা রয়েছে। দিল্লি হয়ে যেতে পারেন, রাজধানী অথবা দুরন্ততে পৌঁছে গেলেন দিল্লি থেকে দুপুরবেলা জনশতাব্দী এক্সপ্রেস আছে, সেটা আমি দিয়ে দেবো টাইমটা। আপনি পৌঁছে যেতে পারেন সন্ধ্যা 7টার দিকে পৌঁছে যাবেন হরিদ্বার। এছাড়া বহু ট্রেন আছে, যেসব ট্রেন পাঞ্জাব বা জম্মু কাশ্মীর যাচ্ছে, যেসব ট্রেনগুলো লাক্সার জংশনে আপনার স্টপেজ আছে, ওখানটা নেমে আপনি হরিদ্বার চলে যেতে পারেন। মাত্র 36 কিলোমিটার ডিস্টেন্স হরিদ্বার টু লাক্সার জংশন, 1 ঘন্টা মতন লাগে। অটোরিকশা আছে, গাড়ি রিজার্ভ গাড়ি আছে, শেয়ার গাড়ি আছে। মাত্র তো 36 কিলোমিটার, আরামসে চলে যাবেন। বহু ট্রেন আছে যেসব লাক্সার জংশনে দাঁড়ায়। চলুন এবার স্টার্ট করি। প্রথমে আমি কেদারনাথ দেখাবো, তারপরে আমি বদ্রীনাথে দেখাবো। বদ্রীনাথ থেকে ব্যাক করব। তারপরের পার্টে আমি আসবো যমুনাত্রী, গঙ্গোত্রী এবং গোমুখ। চলুন স্টার্ট করি। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে,
অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনি প্রেস করে দিন। এতে কি হবে, নতুন নতুন ভিডিও এলে আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। Products they wish to buy. The main cabin lights will be dim shortly. Kindly turn on the reading light located in the panel above you if you wish to read. Thank you and have a wonderful flight. প্লেন থেকে নিচে দুন ভ্যালিকে অসাধারণ লাগে ল্যান্ড করবার সময়। আমরা এখন দুন ভ্যালিতে চলে এলাম, দেরাদুন। Open the overhead bins carefully once the seatbelt sign has been switched off. এয়ারপোর্টে আগে থেকে গাড়ি বলে রাখুন কেদারনাথ বা বদ্রীনাথ জার্নির জন্য। যদি নাও বলে থাকেন এয়ারপোর্টের স্ট্যান্ড থেকেই আপনি পেয়ে যাবেন গাড়ি। প্রতিদিন 6 জনের জন্য গাড়ি ভাড়া মোটামুটি ধরুন 3,500 থেকে 4,000 টাকা করে পড়বে। দূরে পাহাড় দেখা যাচ্ছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেবপ্রয়াগ ও রুদ্রপ্রয়াগ যাওয়ার পথে ঋষিকেশ থেকে ফটোমেট্রিক রেজিস্ট্রেশন করিয়ে নিন। এটা ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে হয়ে যায়, এতে আপনার সময় বাঁচবে। এটা হলো ঋষিকেশ বাস স্ট্যান্ড, এখান থেকেই আপনি ফটোমেট্রিক রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তার জন্য কোনো চার্জেস লাগে না, পুরোটাই ফ্রি। শুধু আপনার ভোটার আইডি কার্ড বা আধার কার্ড হলেই হয়ে যাবে। বর্তমানে উত্তরাখণ্ডের রাস্তাঘাট অনেক চওড়া করা হয়েছে, কোথাও 2 লেন কোথাও 4 লেন করা হচ্ছে, তাই যে কোনো স্থানে খুব কম সময় এখন পৌঁছে যাওয়া যায়। ঋষিকেশ ছাড়ার পরে প্রথমেই আসবে দেবপ্রয়াগ। এখানে গঙ্গোত্রী থেকে বয়ে আসা ভাগীরথী আর বদ্রীনাথ থেকে বয়ে আসা অলকানন্দার সঙ্গম হয়েছে, তারপর গঙ্গা নাম নিয়ে মর্তে বয়ে গিয়েছে। দেবপ্রয়াগ থেকে প্রায় 18 কিলোমিটার জার্নি করার পর আসবে শ্রীনগর। শ্রীনগর হলো গাড়োয়ালের দ্বিতীয় সবচেয়ে বড় শহর। প্রচুর হোটেল রয়েছে, অনেকে মধ্যাহ্ন ভোজন এখানেই সারে। দেবপ্রয়াগ থেকে দূরত্ব 18 কিলোমিটার, আবার শ্রীনগর থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব 32 কিলোমিটার। আবার শ্রীনগর থেকে 32 কিলোমিটার জার্নি করে পৌঁছে যান রুদ্রপ্রয়াগ, সময় লাগবে ঘন্টাখানেক। এখানে কেদারনাথ থেকে আসা মন্দাকিনী আর বদ্রীনাথ থেকে আসা অলকানন্দার সঙ্গে সঙ্গম হয়েছে, পরে অলকানন্দা নাম নিয়ে দেবপ্রয়াগের দিকে বয়ে গিয়েছে। রুদ্রপ্রয়াগে পৌঁছে ভিউ পয়েন্ট থেকে অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গম দেখুন, অসাধারণ লাগবে। রুদ্রপ্রয়াগের থেকে বাঁ দিকের রাস্তা গুপ্তকাশী হয়ে সোনপ্রয়াগ হয়ে কেদারনাথের পথ চলে গিয়েছে, আর ডান দিকের পথ চলে গিয়েছে বদ্রীনাথের পথে। এবার আপনার চলার পথে বাঁ পাশে আপনার সঙ্গী হবে মন্দাকিনী। এরপর কিছুক্ষণ চলার পর আসবে অগস্ত্যমুনি। ঋষির অগস্ত্যমুনির নামেই এই স্থানের নাম। দেখতে পাচ্ছেন উচ্ছল মন্দাকিনী বাঁ দিক দিয়ে কেমন বয়ে যাচ্ছে। উত্তরাখণ্ডের প্রায় সব রাস্তায় কোথাও 2 লেন আবার কোথাও 4 লেন হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। আগামী দিনে ঋষিকেশ থেকে নন্দপ্রয়াগ অবধি ট্রেন চালু হবে, তার কাজও জোর কদমে চলছে। অগস্ত্যমুনি থেকে 26 কিলোমিটার জার্নি করে পৌঁছে যান গুপ্তকাশী। গুপ্তকাশী বেশ বড় শহর। এখান থেকে একটা রাস্তা ডান দিকে উখিমঠ চোপতা হয়ে বদ্রীনাথের পথে চলে গিয়েছে, আর আরেকটি রাস্তা মানে সোজা রাস্তা চলে গেছে ফাটা সৃষ্টি হয়ে সোনপ্রয়াগ। এই গুপ্তকাশীতে বিশ্বনাথ মন্দিরটি দেখে নিতে পারেন। শিবলিঙ্গর মূর্তি রয়েছে এখানে।
গুপ্তকাশীকে ছাতার মতন আগলে রেখেছে মাউন্ট চৌখাম্বা পর্বত। গুপ্তকাশী থেকে কেদারনাথের মধ্যে হেলিকপ্টার সার্ভিস রয়েছে, অনেকেই যাতায়াত করেন, তবে ভাড়া অনেকটা বেশি। গুপ্তকাশী থেকে এরপর আপনার ফাটা সৃষ্টি হয়ে আপনি সীতাপুর পৌঁছে যাবেন। সীতাপুরে প্রচুর হোটেল রয়েছে, এখানেই কেদারনাথে যারা দূর থেকে বাস টাস গাড়ি আসে, এই সীতাপুরেই বাস স্ট্যান্ড রয়েছে, এখানটাই সবাইকে স্ট্যান্ড করতে হয়, এখানটাই রাখতে হয়। আর এই সীতাপুর থেকে 1 কিলোমিটার দূরেই রয়েছে সোনপ্রয়াগ। তবে সোনপ্রয়াগেও প্রচুর হোটেল রয়েছে, বাজেট হোটেল প্রচুর রয়েছে, সীতাপুরেও রয়েছে, তবে সীতাপুরের হোটেলের কোয়ালিটি অনেক ভালো। আপনি ইচ্ছে করলে সীতাপুরেও থাকতে পারেন অথবা সোনপ্রয়াগেও থাকতে পারেন। আর এই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডর দূরত্ব মাত্র 4 কিলোমিটার। সেক্ষেত্রে আপনাকে ওই লোকাল গাড়ি ভাড়া করে 50 টাকা নেবে, গৌরীকুণ্ড যেতে হবে। আর রুদ্রপ্রয়াগ থেকে সোনপ্রয়াগের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। এই সোনপ্রয়াগের নামটা এসছে সোনগঙ্গা আর মন্দাকিনীর সঙ্গম হয়েছে, তাই এই নাম জায়গাটার নাম হলো সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে অনেক হোটেল রয়েছে, ধর্মশালা রয়েছে, থাকার কোনো অসুবিধা নেই। সোনপ্রয়াগের উচ্চতা প্রায় 6000 ফুটের কিছুটা বেশি, তাই অন্য সময় ঠান্ডা যে খুব তা নয়, কিন্তু আবার শীতকালে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, স্নোফলও হয়। আর এই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডর দূরত্ব 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার অনেকে আবার হেঁটেও যায়, আবার অনেকে ওখানটা লোকাল জিপ আছে, 50 টাকা করে ভাড়া নেয়, সেই জিপে করে আপনি গৌরীকুণ্ড পৌঁছে যেতে পারেন। তবে জিপে করে যাওয়াটাই ভালো, 4 কিলোমিটার, তাহলে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবেন। আর সোনপ্রয়াগে যে জিপ স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড যেখানে এসে দাঁড়ায় গাড়ি, সেইখানেই রয়েছে আপনার রেজিস্ট্রেশনের অফিস রয়েছে। ইচ্ছে করলে আপনি ওখান থেকেও 4 ধাম রেজিস্ট্রেশন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি অনলাইনে না করে থাকেন। আচ্ছা, এবার আপনি যখন জিপে করে গৌরীকুণ্ড যাবেন, ডান দিকে দেখবেন গভীর খাদে মন্দাকিনী বয়ে চলেছে। আগে 2013 সালের আগে কিন্তু এই গৌরীকুণ্ড অবধি বাস চলতো। আগামী দিনে আপনার গৌরীকুণ্ড অবধি পুরো বাসই চলবে, সেরকমভাবেই রাস্তাঘাট তৈরি হচ্ছে। 13 সালে যে বন্যা হয়ে গেল, একেবারে গৌরীকুণ্ড ধ্বংস হয়ে যায়। ভারত সেবাশ্রম সংঘের ওখানে গেস্ট হাউস ছিল, সেও ধ্বংস হয়ে যায়, প্রচুর হোটেল ধ্বংস হয়ে যায়। বর্তমানে কিছু প্রাইভেট হোটেল রয়েছে এবং জিএমএনের আপনার গেস্ট হাউস রয়েছে, সে বুক করে থাকতে পারেন। তবে ওখানটা অসুবিধার জন্য লোকে সোনপ্রয়াগে থাকে অথবা সীতাপুরে থাকে। আপনার গৌরীকুণ্ড পৌঁছে আপনার কিছুটা বাজারের মধ্যে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে, প্রায় না হলো 500 মিটারের উপর হেঁটে যেতে হবে। গিয়ে আপনি ঘোড়াশালা পাবেন। ওখান থেকে যদি ঘোড়ায় যান ওখান থেকে সরকারি রেটে আপনি ঘোড়া বুক করতে পারেন। দেখুন, সিজনে ঘোড়া ভাড়া 2200 থেকে 2300 টাকা নেয় যাওয়ার, আর আসার 1500 টাকা। তবে এটা কিছুটা এগিয়ে গিয়ে যদি আপনি ঘোড়া নেন, ওরা অনেক সময় কম নেয়, আর অফ সিজনে রেটটা কম থাকে। আর যদি হেঁটে যান তো কোনো অসুবিধা নেই। এছাড়া আপনার পিঠু আছে, পালকি আছে, তাতেও যেতে পারেন। পালকিতে আপনার ওজন অনুযায়ী ওদের রেট হয়, 10,000 15,000 টাকা এরকমভাবে রেট হয়। তো ভবিষ্যতে কেদারনাথ অবধি রোপওয়ে চালু হবে, ভবিষ্যতে রোপওয়ে চলবে কেদারনাথ অবধি। প্রধানমন্ত্রী সেটার ভিত্তি স্থাপনও করে গিয়েছেন। তখন অনেক কষ্ট লাঘব হবে, এই ঘোড়ায় করে যাওয়া বা কষ্ট হেলিকপ্টারে অনেক খরচা করে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না। তখন রোপওয়ে করে আরামে যেতে, যারা হেঁটে যাবে তো হেঁটেই যাবে, অনেকে আবার ঘোড়া করে যেতে চায় না, ঘোড়ার উপর চাপতে ভয় পায়, অনেকে পড়েও যায়। তাই রোপওয়ে হয়ে গেলে খুবই ভালো হয়। আর হেলিকপ্টারের তো কস্ট অনেক বেশি। আপনি হেঁটে যদি যান বা ঘোড়ায় যান, কিছু দূর যাওয়ার পথে আপনার প্রচুর ঝর্ণা পড়বে। প্রথমেই আসবে ভীমবালি, এখানে জিএমএনের গেস্ট হাউস আছে, আপনি ইচ্ছে করে রাত্রে থাকতেও পারেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ভীমবালিতে, ছোটোখাটো বহু হোটেল রয়েছে। ভীমবালিতে কিছু দূর যাওয়ার পরেই আসবে রামওয়াড়া। এই রামওয়াড়া থেকেই আপনার কেদারনাথের রোপওয়ে চালু হবে শুনছি। 2013 সালে রামওয়াড়া একেবারে ধ্বংস হয়ে যায়। এখানে বিরাট জনপদ ছিল, প্রচুর হোটেল, খাবার হোটেল, থাকার হোটেল সব ছিল। পুরো রামওয়াড়া ধ্বংস হয়ে যায়। আগে রামওয়াড়ার বাঁ দিক দিয়ে রাস্তা ছিল কেদারনাথের, সেই রাস্তা পুরো ধ্বংস হয়ে যায়। বর্তমানে ডান দিকে মন্দাকিনীর উপর ব্রিজ হয়েছে, সেই ব্রিজ দিয়ে আপনাকে কেদারনাথের রাস্তায় যেতে হবে লিঞ্চলি হয়ে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব বর্তমানে প্রায় 22 কিলোমিটার।
এই লিঞ্চলি থেকে ওপরে উঠতেই সবার দম বেরিয়ে যায়। মোটামুটি রামুয়ারা অবধি সবাই চলে আসে, ব্রিজ ক্রস করে, তারপর লিঞ্চলি থেকে ওপরে উঠতেই সবার দম শেষ হয়ে যায়। অনেকে এখান থেকে হেঁটে আসে, এখান থেকে এসে ঘোড়া নেয়, সেটাও আপনারা করতে পারেন। যাওয়ার পথে প্রতি 500 মিটার অন্তর অন্তর রয়েছে মেডিকেল ক্যাম্প। যদি উচ্চতাজনিত কোনো অসুবিধা হয় আপনি এখানে চেক আপ করাতে পারবেন। আর রাস্তায় ছাউনি রয়েছে, বৃষ্টি এলে বসতে পারবেন। খাবার দাবার যে হোটেল, ছোটো ছোটো হোটেল খাবার দাবার তো রয়েছে, কোনো অসুবিধা নেই। যাওয়ার পথে মাঝে মাঝে ছাউনি দিয়ে বসার স্থান রয়েছে। আর রাস্তার ধারে পুরুষ ও নারীদের জন্য শৌচালয় রয়েছে, খুব সুন্দর, অসুবিধা কিচ্ছু নেই। কেদার পৌঁছাবার আগে ডান দিকে দেখতে পারবেন গ্লেশিয়ার। এই গ্লেশিয়ার সারা বছর থাকে, কোনোদিনও গলে না। আপনি কেদার পৌঁছে ঘোড়ায় যদি যান, ঘোড়াশালা অবধি ঘোড়া যাবে, ঘোড়া কেদারনাথ মন্দির অবধি যাবে না। এই ঘোড়াশালা থেকে কেদারনাথের মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার আপনি হেঁটেও যেতে পারেন অথবা পিঠুতে করেও যেতে পারেন। ঘোড়ার আস্তাবল থেকে হেঁটে যাওয়ার পথে, ঘোড়ার আস্তাবল ছেড়ে কিছুটা যাওয়ার পথে আপনি ডান দিকে দেখতে পারবেন জেএমবিএনের নন্দী বেস ক্যাম্প। টেন্ট রয়েছে ওখানটা অনেকেই টেন্টে থাকে। এবার আরও কিছুটা যাওয়ার পর আপনার সরস্বতী নদীর একটা ছোট ব্রিজ পড়বে। এই সরস্বতী নদী আর মন্দাকিনীর ওখানে একটা সঙ্গম হয়েছে। এই সরস্বতী নদীর ব্রিজ ক্রস করে কিছুটা গেলেই আপনার পড়বে হেলিপ্যাড। যত হেলিকপ্টার আসছে ওই হেলিকপ্টার বাঁ দিকে হেলিকপ্টার নামছে, আর হেলিকপ্টারের সামনেই রয়েছে জেএমবিএনের স্বর্গরোহিণী কটেজ। এবার ওখান থেকে প্রায় 1/2 কিলোমিটার অবধি মন্দিরের দূরত্ব। আপনি হেঁটে পৌঁছে যান মন্দিরের সামনে, বা আপনার যে হোটেলে বুকিং রয়েছে বা জেএমবিএনের বুকিং থাকলে এরপরে আপনি সন্ধ্যায় মন্দিরে যান, সন্ধ্যা আরতি দেখুন। ইচ্ছে হলে রাত্রে পুজো দিতে পারেন, অথবা সকাল 4টে থেকে মন্দিরে ভিড় লেগে যায়, মানে সমাগম হয়ে থাকে ভক্তগণের। কখন দ্বার খুলবে, দ্বার 6টার সময় খুলে, 6টা থেকে লাইন পড়ে যায়। তো স্নান টান করে আপনি লাইনে দাঁড়িয়ে পড়ুন। আশেপাশে প্রচুর দোকান রয়েছে, পুজোর সামগ্রী বিক্রি করছে, ফুল বিক্রি করছে। আর কেদারনাথে পুজোর জন্য ব্রহ্মকমল লাগে, দেখবেন ব্রহ্মকমলও বিক্রি হচ্ছে। ফুল টুল নিয়ে লাইনে দাঁড়ান, পুজো দিন। পুজো দিয়ে এরপর যখন পুজো কমপ্লিট হয়ে যাবে আপনি বেরিয়ে আপনি লাঞ্চ করে নিন। আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, একটু কস্টলি। লাঞ্চ করে আপনি এবার নিচে নামুন। যদি হেঁটে নামেন বিকাল 6টা 7টা বেজে, 5টা বেজে যাবে। আর যদি ঘোড়ায় নামেন তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। নেবে আপনি আপনার যদি গৌরীকুণ্ডে থাকেন তো গৌরীকুণ্ডে থাকুন, যদি সোনপুরে বা সীতাপুরে থাকেন তো আপনি পৌঁছে যান হোটেলে, ওই রাত্রিবাস করুন সীতাপুরে। তারপরের দিন আপনি বদ্রীনাথ যাত্রা করবেন। আমি এর পরের পার্টটায় বদ্রীনাথটা আমি আলোচনা করব। এক অসাধারণ সন্ধ্যারতি দেখার সৌভাগ্য হলো। পরদিন সকাল 4টে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম মন্দির দর্শনে। তখনও মন্দিরের দ্বার বন্ধ। এই ঠান্ডার মধ্যে বহু ভক্তগণ উপস্থিত হয়েছে মন্দিরের আঙ্গিনায়। পূব আকাশের আলো এসে পড়েছে কেদারের গায়ে। ক্রমেই আস্তে আস্তে আলো ফুটছে। সিঁড়ি দিয়ে নেমে এলাম মন্দাকিনীর কোলে। চোরাবাড়ি তাল থেকে উৎপন্ন হয়ে প্রবল গর্জনে বয়ে চলেছে মন্দাকিনী, আর ডান দিক দিয়ে বয়ে আসছে সরস্বতী নদী। এখানে এসে মিলন হয়েছে।
বাঁ দিকে মন্দাকিনী আর ডান দিকে সরস্বতী বয়ে এসে এই স্থানে মিলিত হয়েছে। কেদারখণ্ড থেকে 8 কিলোমিটার দূরে বাসুকীতাল। কেদারখণ্ডের প্রবেশের মুখে মন্দাকিনীর বুকে লোহার সেতুতে ওঠার ঠিক আগে বাঁ দিকে পথ পাহাড়ের দিকে উঠে গেছে। ওই পথে একের পর এক পাহাড় ডিঙিয়ে বাসুকীতাল। তাল থেকে নেমে এসেছে বাসুকী গঙ্গা। সোনপ্রয়াগে মিলন হয়েছে মন্দাকিনীর সাথে। বাসুকীতালে হেমকমল ও ব্রহ্মকমল পাওয়া যায়। ব্রহ্মকমলে পূজিত হয় কেদারনাথজি। আসছে চোরাবাড়ি তাল থেকে। এইখানটায় 1913 সালে পুরো ধস নেমে সব ধ্বংস করে দিয়েছিল। দেখো দেখো, পিঠুতে বসেও ফেসবুক দেখা চাই। ডান দিকে জেএমইনের কটেজের পাশেই হেলিপ্যাড। প্রতিনিয়ত নিচ থেকে যাত্রী নিয়ে উপরে উঠে আসছে, আবার উপরের যাত্রী নিচে নিয়ে যাচ্ছে ফাটা বা সিসিতে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ হল কেদারনাথ। 11,553 ফুট উচ্চতায় গাড়োয়াল হিমালয়ের সর্বশ্রেষ্ঠ তীর্থমন্দির শ্রী কেদারনাথজি। সকাল থেকেই পুজোর জন্য বিরাট লাইন পড়ে যায়। মে জুন মাসে বিরাট লাইন পড়ে। সাধারণত সবাই পুজো দেওয়ার পর নিচে নেমে যায়। হিমালয় দেবালয়ের প্রতিটি ধূলিকণা যুগ যুগ ধরে যোগী ও মহাত্মার চরণস্পর্শে পবিত্র। প্রতিটি উপলখণ্ড চৈতন্যময়, যার আকাশ বাতাস প্রশান্তিময়। যে ভূমি ঋষির তপক্ষেত্র, যোগীর সাধনপীঠ, তীর্থযাত্রীর স্বপ্নলোক, ভুবনাত্রীর শিবভূমি, সেই তো কেদারখণ্ড। যার পরশে নেশা লাগে, অন্তরে অনুভূতি হয় আধ্যাত্ম চেতনার স্পন্দন, সেই তো মহাতীর্থ কেদারনাথ। কেদারনাথ সম্পর্কে প্রচলিত পৌরাণিক কাহিনী এখানে বলে রাখা দরকার। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কথা কম বেশি সকলেই জানা। কৌরব ও পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধ হয়। যুদ্ধে উভয় পক্ষের অনেকেই হতাহত হন। পাণ্ডবগণ আত্মীয় নিধনের পাপমোচনের আশায় হিমালয়ে যাত্রা করেন। হিমালয়ের অধিপতি হলেন ভগবান শিব। শিবের দর্শন লাভের আশায় পাণ্ডবগণ গাড়োয়ালের নানা প্রান্তে পরিভ্রমণ করেন। দর্শন দিতে অনিচ্ছুক মহাদেব গাড়োয়ালে মহিষ রূপ ধারণ করেন। পাহাড়ে মহিষকুল দল বেঁধে চলাফেরা করে। ছদ্মবেশী মহাদেব ওই মহিষের দলে মিশে যান, যেন তাকে না খুঁজে পায়।
ক্রিয়াচ্ছলে দ্বিতীয় পাণ্ডব ভীম হস্তপদ প্রসারিত করে পথ অবরোধ করেন। প্রকৃত মহিষদল প্রসারিত বাহুযুগল ও পদযুগলের ভেতর দিয়ে একে একে বাধা অতিক্রম করে এগিয়ে যেতে থাকে। এতে মহাদেবের কৌলিন্যে বড় আঘাত লাগে। তিনি পেছনে ফিরে আসেন। ক্রোধান্বিত মহাদেব আত্মগোপনে তখন উদ্যোগী হন। সেই সময় ভীম মহিষরূপে মহাদেবের পশ্চাৎভাগ জাপটে ধরেন। মহাদেব সেই মুহূর্তে প্রস্তরে পরিণত হন। সুচতুর পাণ্ডবগণ ওই স্থানে এক মন্দির নির্মাণ করেন এবং মহাদেবের পূজা ও অর্চনা শুরু করেন। সেই থেকে ওই স্থানের নাম হয় দেবভূমি বা কেদারভূমি। আর সেই অনাদিকাল থেকে মহিষের পশ্চাৎভাগের ন্যায় একখণ্ড শিলা দেবতাজ্ঞানে আজও পূজিত হয়ে আসছে। কেদারনাথের গর্ভমন্দিরের মূল বিগ্রহ ওই শিলাখণ্ড। মহাদেবের পশ্চাৎভাগ কেদারনাথে দেখা যায়, আর সম্মুখ ভাগ নেপালের পশুপতিনাথে দেখা যায়। দেশ বিদেশের হাজার হাজার পর্যটক প্রিয় ও ভ্রমণ পিপাসু মানুষ প্রতি বছর কেদারখণ্ডে আসেন। যিনি আসেন একমাত্র তিনিই কেদার দর্শনের আনন্দ উপলব্ধি করেন। 2013 সালে ভয়ঙ্কর যে প্রলয় হয়েছিল, সেই প্রলয়ে ওপর থেকে গড়িয়ে এসে কেদারনাথ মন্দিরকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল এই শিলাটি। তার বিরাট আকারের জন্য শিলাখণ্ডটির নাম হয় ভীমশিলা। আজ প্রতিদিন ভক্তগণের নিকট সে পূজিত হন। মন্দিরের নির্মাণ শিল্পের যথেষ্ট বৈশিষ্ট্য বিদ্যমান। চতুর্দিকে শান বাঁধানো সুবিশাল উঁচু চাতাল। মন্দিরের গেটের সম্মুখে শিবের বাহন শিলানির্মিত এক বিশাল বিষমূর্তি ও ত্রিশূল। প্রবেশের দ্বারের দক্ষিণ দিকে সিদ্ধিদাতা গণেশ, অভ্যন্তরে ডাইনে মা ভগবতী, বায়ে মা লক্ষ্মী, মধ্যে পঞ্চপাণ্ডব। সামান্য এগিয়ে গর্ভমন্দিরে কেদারনাথজির শিলামূর্তি। সরস্বতীর বুকে ঝুলন্ত লোহার সেতু। সেতু পেরিয়ে কেদারনাথজির আঙ্গিনা। শান বাঁধানো পথে দুধারে দোকান বাড়ি, ধর্মশালা ইত্যাদি। আরও কিছুটা এগিয়ে দেবতার পূজার নানা উপকরণ থরে থরে সাজানো। বিভিন্ন মূল্যের পূজার ডালা বিক্রি হয়। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠে দেবতার শান বাঁধানো চাতাল। চাতালে সুউচ্চ মন্দির। মন্দিরের কারুকার্য অসাধারণ। মন্দিরের পশ্চাতে তুষার শুভ্র কেদারনাথ পাহাড়। তিব্বতী, গ্রিক ও ভারতীয় শিল্পকলার বিকাশ ঘটেছে মন্দিরের সর্বাঙ্গে। যেসব শিল্পী এই মন্দির নির্মাণে অংশ নিয়েছিলেন তারা কেউ বেঁচে নেই। যুগ যুগ ধরে তাদের স্মৃতি অম্লান হয়ে আছে তাদের সৃষ্টিতে। ভগবান শঙ্করাচার্য তার স্বল্পস্থায়ী মর্ত্যজীবনের শেষ দিনগুলি কেদারখণ্ডে অতিবাহিত করেন। তার সমাধি রয়েছে মন্দিরের পেছনে। যদিও 2013 সালে সেই সমাধি ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে গড়ে উঠছে সেই সমাধি। এখানে কেদারনাথজি পূজিত হন ব্রহ্মকমল দিয়ে। বেলা 1টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। মধ্যাহ্নে দেবতার বিশ্রাম। 1টার পূর্বে পৌঁছাতে পারলে পূজা দেওয়া যায়। মন্দিরের দ্বার পুনরায় উন্মুক্ত হয় বিকাল 5টায়। সন্ধ্যায় নিত্যের তালে তালে দেবতার সন্ধ্যারতি অবশ্যই দেখবেন। অক্টোবর মাসে হলে ঠান্ডার তাণ্ডব একটু বেশি। ভাগ্য থাকলে তুষারপাত দেখতে পাবেন। বর্তমানে মন্দির চত্বরে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতন। কয়েকশো মিটার দূরে নবনির্মিত সরস্বতী সেতু থেকে শুরু করে মন্দিরের সিঁড়ি পর্যন্ত টাইলস বাঁধানো পথ। নাট মন্দিরের দেওয়ালে পঞ্চপাণ্ডবের মূর্তি। প্রতি বছর দীপাবলিতে কেদারনাথের পাট বন্ধ হয়, আবার খোলে অক্ষয় তৃতীয়াতে। ওই দিন মহা সমারোহে পূজান্তে দেবতার ধাতু নির্মিত ক্ষুদ্র এক প্রতিরূপ ডুলিতে চাপিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় উখিমঠে নিয়ে যাওয়া হয়। উখিমঠ কেদারনাথের শীতকালীন আবাসন। পূজারীও নেমে আসেন দেবতার সাথে। যথা নিয়মে দেবতার পূজাপাঠ হয় ওই উখিমঠেই। আমরাও পুজো দিয়ে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে নিচে নামতে শুরু করলাম। আমরা পৌঁছে গেলাম গৌরীকুণ্ড হয়ে সীতাপুর। পরদিন উখিমঠ হয়ে বদ্রীনাথ যাত্রা। অবশ্যই পরের পর্বগুলো একদম মিস করবেন না।
যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। অবশ্যই একটা লাইক পারলে করে দেবেন। ধন্যবাদ।